ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করলেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন যৌথভাবে এই কর্মসূচির ডাক দেয়। পরে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। আবু সাইদ অপুর রিপোর্ট। গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এর আগে ৫ আগস্ট দেশে পট পরিবর্তনের পর থেকে কথিত সংখ্যালঘু নির্যাতন, অপবাদ সহ একাধিক অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় নয়াদিল্লিকে। আর এই প্রেক্ষাপটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান কর্মসূচি ডাক দেয়। বেলা 11:30টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পরে রামপুরে পদযাত্রা আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে গেলে তাদের স্মারকলিপি প্রদান করে। বেলা 1:30টায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি প্রদান করে দলের ৩ অঙ্গ সংগঠনের ৬ সদস্যের প্রতিনিধি দল। যে হামলা করেছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, আমরা এটা প্রথম থেকেই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। প্রত্যেকটি অপপ্রয়াস, ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই। প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি। ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলাকালে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা উঠে আসে স্মারকলিপিতে। বলা হয়, চিন্ময় গ্রেপ্তার ইস্যুতে প্রতিবেশী দেশের মিডিয়া থেকে শুরু করে রাজনীতিবিদরা ভিন্ন পথে বর্ণনা করছে, যা অস্থিতিশীল পরিবেশ তৈরির কারণ। আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 দ্বারাই, সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমতাসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নয়াদিল্লির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নয়নে সচিব পর্যায়ের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, সার্ক সম্মেলনে ত্রিপাক্ষিক নানা চুক্তি হতো যদি বন্ধুত্ব সহযোগিতা বাড়াতে কার্যকর ভূমিকা থাকত। এ সময় সার্কের সহযোগী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য বাড়ানোর জন্য সার্ককে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখতে সার্ক জার্নালিস্ট ফ্রম বাংলাদেশ চ্যাপ্টারের এই আলোচনা সভা সমাধান করবার জন্য সার্ক একটি বড় ভূমিকা পালন করতে পারত যদি সে সার্ক কার্যকর থাকতো। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের নানা প্রসঙ্গ। ভারত ওয়ার্ল্ডের নেতৃত্ব দিবে, আমরা চাই সে ওয়ার্ল্ডের নেতৃত্ব দেখ। ওয়ার্ল্ডে রাশিয়া, আমেরিকা, চায়নার সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে তারা এভাবে সংকট লাগিয়ে রাখলে তাহলে কিভাবে তারা বিশ্বের নেতৃত্ব দিবে? এ সময় সার্কের সহযোগী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য বাড়াতে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু। একটা দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে বৈদেশিক বাণিজ্য সবচেয়ে প্রয়োজনীয় একটা ব্যাপার। ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস দেয় আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে। তবে দুদেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়নে ভারতের সচিব পর্যায়ে যে বৈঠক হবে সেই আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদ প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে আলাপ করবেন। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে, দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। এবং আবার একটা কথা, আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা সাক্ষাৎ হয়েছে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভারতকে সঙ্গে নিয়ে এবং নিজেদের স্বার্থ রক্ষায় সার্ককে উজ্জীবিত করার পরামর্শও দেন তৌহিদ হোসেন। এই
অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারস্পরিক যোগাযোগ স্থাপন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রংপুর ও বরিশালে দলটির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে রংপুর ও বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার দুই বিভাগের জেলা পর্যায়ের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। বিএনপি সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চায়, যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল। এ সময় বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তারেক রহমান। পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে, কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। যেই কথাটি বলছিলাম যে মানুষের আস্থা আছে বিএনপির প্রতি, কিন্তু এই আস্থাকে তো ধরে রাখতে হবে। সরকার গঠন করতে পারলে গণ অভ্যুত্থান সহ গত 15 বছরে নিহতদের স্মরণে স্থাপনা ও নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরির ব্যবস্থা করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের যেই প্রত্যাশিত ভূমিকা আমাদের কাছে, সেই ভূমিকা যাতে আমরা রাখতে পারি, আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলনে যাতে কোনোভাবেই জনগণের আস্থাকে আঘাত না করে, আমরা সেই ব্যাপারে সচেতন থাকব, সেই ব্যাপারে সচেষ্ট থাকব। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কথা বলবে সরকার। বিকেলে সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি বলেন, ভারতের গণমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ, আপনারা দেশে এসে প্রতিবেদন করেন। অনেকেই মিথ্যায় প্রচার করতে চায়, এতে তাদের লাভ। যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি একজনকে এক্সট্রাডিশন যেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। অবৈধভাবে কোনো বিদেশিকেই বাংলাদেশে থাকতে দেয়া হবে না, এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য প্রচার করতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকে বড়দিন এবং 31st নাইট উপলক্ষে কোনো প্রকার আতশবাজি ও ফানুস উড়ানোর উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। রাকিব হাসানের রিপোর্ট। বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 31st নাইটে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হবে। 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকে একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনারাই পারেন, আগে থেকে যদি একটুখানি লিখেন ঠিকেন তো কিন্তু এরা সাবধান হবে। বাট আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধভাবে বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। স্ট্যাটিস্টিক্সটা নাই, ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে।
অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না। বর্ডারে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে সীমান্তে বিজেপি সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। সীমান্ত রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন ৫ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ। এদিকে বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আপিল শুনানিতে আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ। এর ফলে শ্রম আইনের ৫ মামলার কার্যক্রমই বাতিল থাকবে বলে জানান আইনজীবী। আজকে অ্যাপিলেট ডিভিশনে এটার বিরুদ্ধে আপিল করা হয়েছে, এটাও অ্যাপিলেট ডিভিশন সরকারের আপিলটা খারিজ করে দিয়েছে এবং হাইকোর্টের সে রায় বহাল করে রেখেছে। তার মূল কারণটা হচ্ছে কি জানেন, আসলে এই মামলার বর্তমান কোনো কার্যকারিতা ছিল না এবং তারা সবাই বর্তমানে এই মামলা থেকে মুক্ত। এর আগে গত ২৪ অক্টোবর শ্রম আইনের ৫ মামলায় ও মানহানিকর ১ মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট। আইনের ভিত্তিতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, যদি আইন আমাকে দোষী সাব্যস্ত করে আমি প্রধান উপদেষ্টা হই আর যাই হই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব, এটা আইনের মাধ্যমে বিচার হবে। এদিকে বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান ঘটনায় করা মামলায় আপিল শুনানিতে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বেলা ১১:১৫টার দিকে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। আদালতে আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবী শিশির মনির। এর আগে গত ৬ নভেম্বর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল বিভাগের উপর শুনানি শুরু হয়। জয় বাংলাকে জাতীয় স্লোগানের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি চলতি সপ্তাহে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ফেসবুকে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে ব্যবস্থা নেওয়ার জন্য মেটাকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার মেটার পরিচালক মিরান্ডা সেসন্সের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ব্যাপক হারে বিভ্রান্তিমূলক প্রচারণা চলছে। প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য প্রযুক্তিকে আরও সহজ করার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেসবুক ব্যবহার করা যেতে পারে। দেশের তরুণ জনগোষ্ঠীর স্বার্থে বাংলাদেশ সরকার ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবে। আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারে সফলতা আসবে না বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জাতীয় নির্বাচনের পরেও দুদক সংস্কারের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ তার। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে টিআইবি আয়োজিত সচেতনতামূলক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। তুলে ধরেন বিগত ১৬ বছরের দুর্নীতির চিত্র। নুসরাত শারমিনের রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধনের আয়োজন করে টিআইবি। এখানে উঠে আসে বিগত ১৬ বছরের দুর্নীতির চিত্র। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারি সেবা পেতে নাগরিকদের ১,৪৫,২৫২ কোটি টাকা ঘোষ দিতে হয়েছে, যা আগামীতে বন্ধ করা না গেলে দুর্নীতি থামানো সম্ভব হবে না বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। কর্তৃত্ববাদের বাংলাদেশে বিকাশ হয়েছিল দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য।
দুর্নীতিকে জবাবদিহিতা দেওয়ার জন্য। সেই কারণে রাষ্ট্র কাঠামোকে দখল করা হয়েছিল, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। সেই অবস্থার পরিবর্তনের জন্য তরুণ প্রজন্ম যে সুযোগ তৈরি করে দিয়েছে, আমাদের পুরো জাতিকে সেই লক্ষ্যে কাজ করতে হবে। তিনি বলেন, সাঁড়াশি অভিযানের মাধ্যমে আমলাতান্ত্রিক সহ রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে হবে। এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে একদিক থেকে দুর্নীতি দমন কমিশন কার্যকর হয়, অন্যদিক থেকে শুধু দুর্নীতি দমন কমিশন একা কোনো দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না। এর সহায়ক শক্তি হিসেবে রাজনৈতিক আমলাতন্ত্রতে যে উপযোগী পরিবেশ দরকার সেটি হচ্ছে অপরিহার্য। আমরা যে একটা আদর্শ দুর্নীতি দমন কমিশন পেয়েও যাই, সেই কমিশন কাজ করতে পারবে না, ভূমিকা পালন করতে পারবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না আসে। টিআইবির হিসেবে দেশ থেকে বছরে গড়ে $15 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, যে কারণে দেশের ব্যাংকিং খাত সহ অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই দুর্নীতি বন্ধ করতে হলে দুদকে নতুন কমিশন গঠনে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দেন ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশন সহ অন্য সকল প্রতিষ্ঠানই কার্যকর হতে পারবে এবং বাংলাদেশের দুর্নীতিমুক্ত এবং সুশাসিত একটা পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে বলে আমরা মনে করি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আগামী 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে সংশোধনের অনুরোধ করেছে কমিশন। রোববার ইসির জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয় 2 জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে এই সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা, থানা, নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থান ঘটনা আগামী দিনে পাঠ্য বইয়ে উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 93% শিক্ষকই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সকালে খুলনা বিভাগের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা এসব কথা বলেন। আমাদের ছাত্র গণ-অভ্যুত্থানটা হয়ে গেল, তা বিভিন্নভাবে এটাতে প্রেজেন্ট করা হবে। এতে অনেক রকম গ্রাফিতি থাকবে, ছবি থাকবে, গল্প থাকবে, বিভিন্ন ক্লাসে বিভিন্নভাবে থাকবে বিষয়টা, এভাবে প্রেজেন্ট করা হবে আমাদের। ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থানে আহত, নিহত ও শহীদ পরিবারদের নিয়ে বাংলাদেশ শাহবাগ জাতীয় জাদুঘরে ছাত্র শিবির আয়োজন করে ফ্রেমে বন্দী 36 জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তুলে ধরেন তাদের আর্তনাদ। আবু সাইদ অপুর আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থানে আহত, নিহত ও শহীদ পরিবারদেরকে নিয়ে বাংলাদেশ শাহবাগ জাতীয় জাদুঘরে ছাত্র শিবির আয়োজন করে ফ্রেমবন্দি 36 জুলাই গণ-অভ্যুত্থানের পূর্বাপার শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর। আর এই আলোকচিত্র প্রদর্শনী দেখতে আসেন শহীদ পরিবারের সদস্য, শিক্ষাবিদ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ শিবিরের নেতাকর্মীরা। এ সময় গণ-অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা তুলে ধরেন তাদের অতীতের করুণ চিত্র ও বুক ফাটা আর্তনাদ। 2013 সালে আমার আম্মা মারা যায়, 14 মার্চের 9 তারিখে মারা যায়। তখন আমার কেস ছিল, বাড়ির মধ্যে যাইতে পারতাম না, আমরা একদম পাহারা দিত, যে গেলে ধরে ফেলতো আমাদেরকে। জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার যেভাবে চালানো হয়েছে, ওইগুলি দৃশ্য আমাদের সামনে ফুটে উঠতেছে। আমরা জুলাইয়ের যে স্মৃতিগুলো, অবশ্যই আমরা এখানে ইতিহাসগুলো আমরা স্মরণ করে দিতে চাচ্ছি। তবে আবার কেউ কেউ প্রিয়জন হারিয়ে চোখের তপ্ত জলে নিজেকে ভাসাচ্ছেন, প্রদর্শনীতে এসে খুঁজছেন আপন প্রিয়জনের ছবি। আমি সবসময় যে রোডে আমি থাকি, সে অন্য রোড ক্রস করে সে দেখে যে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই স্বৈরাচার হটানোর যে তাদের এক মহান আত্মত্যাগ, এই আত্মত্যাগে বলিয়ান হয়ে আমরা বাংলাদেশের যে কোনো মুহূর্তে এই স্বৈরাচার আসলে আমি তাদেরকে বিতাড়িত করতে রাজপথে নেমে যাব। আর এরপর জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া নানা চিত্র ডকুমেন্টারির মাধ্যমে তুলে ধরা হয়। তবে নলিনীকাণ্ড ভট্টাশালী জাদুঘর গ্যালারিতে সব বয়সের মানুষের পদভারে মুখর হয়ে ওঠে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী প্রাঙ্গণ। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত বুলগেরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডক্টর নিকোলাই ইয়ানকোভ। সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে বুলগেরিয়ার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে রাষ্ট্রপতি উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর জোর দেন। সাক্ষাৎকালে বুলগেরিয়ার নতুন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় তার দেশ। দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।